আসসালামু আলাইকুম। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জাদুঘর টিভির পক্ষ থেকে। আমরা আসলে এই জাদুঘর টিভির এই বিশেষ আয়োজনে আমরা আসলে কথা বলতে চাই সমসাময়িক রাজনীতি নিয়ে। এবং আজকে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলার জন্য আজকের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমরা সাবেক ছাত্রনেতা এবং আহ, লেখক জনাব আবুল হোসেনকে। এবং আপনার এই ব্যস্ততার মধ্যেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে কথা বলতে চাই যে রাজনীতির যে বর্তমান যে পরিস্থিতি এটা নিয়ে আসলে কথা বলতে চাই। আপনাকে আসলে আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আসলে এই যে সুনামগঞ্জ জেলার যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি আছে আসলে এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ জাদুঘাটা টিভি এবং তার সকল দর্শককে। আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে এই ধরনের একটা প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। সুনামগঞ্জ জেলার রাজনীতি বলতে এখানে বিভিন্ন দলের রাজনীতি আছে। এখানে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে। আসলে সুনামগঞ্জ জেলার যে সাবেক যে নেতৃবৃন্দ ছিল তাদের সময়কার রাজনীতি আর বর্তমান সময়ের রাজনীতি ডে নাইট ডিফারেন্স। আগের রাজনীতির মধ্যে ছিল একটা গুণগত মান ছিল, আর এখনকার যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে কেমন জানি অর্থ ঢুকে গেছে, গ্রুপ ঢুকে গেছে, এইখানে বাণিজ্য ঢুকে গেছে। সবকিছু মিলে যারা সত্যিকারের ত্যাগী নেতাকর্মী এবং মেধাবী এবং সৎ, এরা কেমন জানি দিন দিন দূরে সরে যাচ্ছে রাজনীতি থেকে। রাজনীতিটা, সুনামগঞ্জের রাজনীতিটা ফুলফিল একটা মেধা শূন্যতে পরিণত হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। আমি আসলে পরবর্তীতে আপনার কাছে জানতে চাই যে আসলে সাম্প্রতিক সময়ে এই সুনামগঞ্জ জেলার রাজনীতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আপনি দেখেছেন বলে কি মনে হয় কিনা? সুনামগঞ্জ জেলার রাজনীতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন, হ্যাঁ, উল্লেখযোগ্য পরিবর্তন তো অবশ্যই। আগের যে ধারার যে রাজনীতি ছিল, আগের যারা সাবেক আমাদের হই পাসপিয়া সাহেব ছিল, এরপরে নজির হোসেন ছিল, কিংবা আরো আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিল, তখনকার যে রাজনীতি ছিল, তখনকার রাজনীতি ছিল সাধারণ মানুষের জন্য। তারা রাজনীতি করতে গিয়ে জেল খেটেছে এবং বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, এখনো শিকার হয়েছে। কিন্তু রাজনীতির গুণগত যে পরিবর্তন, এটা আমরা লক্ষ্য করছি না। কারণ আগে যারা রাজনীতি করত, বাবার জমি বিক্রি করে ফকির হয়ে যেত রাজনীতি করতে গিয়া, এবং তাদের সর্বস্ব বিলাই দিত। আর এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাজনীতি করতে গিয়ে জিরো থেকে জিরো লোকটা হিরো হয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে। অর্থ লোভটা আসলে আমাদের রাজনীতিবিদদের মধ্যে হ্যাঁ, প্রকট আকারে দেখা যাচ্ছে। প্রকট আকারে রাজনীতি মানেই যেন ব্যবসা, রাজনীতি মানেই যেগুলো খেয়া ঘাটি, যারা রাজনীতি মানেই যেন বড় বড় বিল, বড় বড় ব্যবসা হস্তগত করা। এই ধারণা থেকে আমাদের যদি বের না হইতে পারে, গুণগত পরিবর্তন এটাই হয়েছে, তবে পরিবর্তনটা শুভ লক্ষণ না, এটা ভালো লক্ষণ না। ভালোর দিকে গেছি না, আমাদের গুণগত মান খারাপের দিকে গেছে। পরিবর্তন তো অবশ্যই আছে। আচ্ছা, পরবর্তীতে আসলে আপনার কাছে জানতে চাই যে নতুন প্রজন্মের যে নেতৃত্ব তৈরির ক্ষেত্রে আসলে আপনার দল কি ধরনের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা আপনি দেখছেন? আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির দীর্ঘ 15 বছর একটা নিষ্পেষণের ভিতর দিয়ে গেছে। এইখানে না ছিল কথা বলার স্বাধীনতা, না ছিল ভোটের অধিকার, না ছিল মানুষের মৌলিক কোনো অধিকারই ছিল না। এমন একটা অবস্থার দিকে থেকে এই দলটাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া তার সন্তান বিদেশে থেকে যেভাবে একটা ম্যাজিকের মতো উনি দলটাকে যে ধরে রেখেছেন, কিন্তু উনি এত কষ্ট করে দলটাকে যেভাবে পরিচালনা করতে চায়, আমরা সেভাবে পরিচালনা করার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। উনি বারবার যে আদেশগুলা দিচ্ছে, নির্দেশগুলা দিচ্ছে, এই নির্দেশের ধারে কাছেও আমরা নাই। আমিও মাঝে মধ্যে লিখি, আমার লেখাগুলি অনেক আমি জাতীয়ভাবে লিখি, কিন্তু আমাদের স্থানীয় পর্যায়ে মনে করে যে বোধহয় তাদের বিপক্ষে চলে গেছে। কিন্তু আমার লেখাটা আমি কোনো ব্যক্তিকেন্দ্রিক লিখি না। আমি আমার লেখার মাধ্যমে এই আমার গুণগত পরিবর্তনের জন্য রাজনীতি, যাতে তারেক রহমানের নির্দেশগুলাই এদের আলোকে আমি লিখি, কিন্তু আমি কোনো গুণগত পরিবর্তন দেখতেছি না। যার জন্য বারবার তারেক রহমান আমাদেরকে হুঁশিয়ার করতেছে যে সামনের নির্বাচন
এ কঠিন হবে। এবং আমাদের নেতৃবৃন্দকে উনি অনেকটা সমালোচনার দৃষ্টিতে বলছে যে আমাদের বিএনপির অনেকে মনে করছে যে আমরা ক্ষমতায় চলে গেছি, আসলে তা নয়। এটা অনেকটা তাদেরকে ভৎসনা করে সজাগ করতেছে যাতে এই কাজগুলো না করে, কিন্তু আমরা তারপরেও দেখছি যেই লাউ সেই কদু। জি। পরতে আমাকে জানতে চাই যে আসলে আপনি তো ফেসবুকে খুব অ্যাক্টিভ এবং সোশ্যাল মিডিয়াতে খুব লেখালেখি করেন এবং প্রতিবাদের ভাষায় আপনি লেখেন। তো আসলে এই প্রতিবাদের ভাষায় লিখতে গিয়ে যে আপনার প্রতি কারো কোনো বিরূপ মন্তব্য আপনি শুনেছেন কিনা বা আপনি দেখেছেন কিনা? না, আমার বিরূপ মন্তব্য আমি পাই নাই, কারণ আমার লেখাগুলি অনেক সময় হয় না যে ভুল বোঝাবুঝির ক্ষেত্রেও এরকম কি কোনো কিছু হয়েছে কিনা? না না, ভুল বোঝাবুঝি একটা সময় হইতো, যখন আমি প্রথম প্রথম আমি একটা সময় জাতীয় পত্রিকাতে কলাম লিখতাম, কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার যুগ যখন ব্যাপক আকার নিল, তখন আমি পত্রিকার লেখাটা, আমার মনের কথাগুলি যে কোনো মুহূর্তে আমি ফেসবুকে লিখতে পারি। যে কোনো একটা আইডিয়া আসলো, যে কোনো একটা অনিয়ম আসলো, আমি সাথে সাথে লিখতে পারি। কিন্তু পত্রিকাতে পাঠাইলে একটা সময়ের বিষয়, যার জন্য আমি সোশ্যাল মিডিয়াটাকে বাইছে নিছি। তা আমার লেখায় অনেককে আহত করে, যাদেরকে আহত করে ওরাই যখন 15 দিন বা 1 মাস পরে দেখে আমাদের তারেক রহমান বা কেন্দ্রীয় একজন নেতা একই দাসের কথাগুলি বলছে, তখন তাদের ভুলটা ভাঙে যে না, উনি তো কথাটা ঠিকই বলছিল। এইভাবে দেখা গেছে দীর্ঘদিন সময় লাগছে। এখন আমার ফলোয়ার আছে, আমার লেখাগুলি অনেকেই পছন্দ করে। আমি দেখেছি যে 90% লোকে আমার লেখাগুলি পছন্দ করে, তবে তারা সাহস করে কমেন্ট করে না। না জানি আমি কি পদ পাই কিনা, আমি কি পদ থেকে বঞ্চিত হই না। এখন স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে যদি তাদের পদ বঞ্চিত হওয়া লাগে, এই ধরনের ধারণা থাকে, তাহলে শেখ হাসিনার ফেসিস্টের কিছু ধারণা তাদের মধ্যে আছে যে এদের দ্বারা পদ বঞ্চিত হইতে পারে, এই উচিত কথার জন্য। আমার আবার এই বইটা নাই। আমি মনে করি কি, জনগণের ভালোবাসা যদি না থাকে, আমার পদ দিয়ে কি হবে? অনেক বড় বড় পদধারী নেতাদেরকেও দেখেছি, একটা সময় যেদিন পদ না থাকে তখন কেউ তাকে জিজ্ঞেস করে না। এই জন্য রাজনীতিটা হবে মানুষের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আর অধিকার প্রতিষ্ঠার মাধ্যম আন্দোলন, সংগ্রাম, লেখালেখি, গান, বিভিন্ন ভাবে, যেমন স্বাধীনতা সংগ্রামের সময় কেউ গান গেয়ে উজ্জীবিত করছে, কেউ নিজে যুদ্ধ করেছে, কেউ হয়তো বা অভিনয়ের মাধ্যমে, নাটকের মাধ্যমে স্বাধীনতার পক্ষে বা একটা প্রতিবাদ নাটকের মাধ্যমেও করা যায়। তা আমি আমার সোশ্যাল মিডিয়ায় আমার লেখার মাধ্যমে করি। এটা হলো এক একজনের এক একটা প্ল্যাটফর্মে কাজটা করে। এখন নতুন যে প্রজন্ম, জেনজেড যে প্রজন্ম, এই প্রজন্মটা দিনকে দিন আমার লেখাগুলি যেমন ভালো পাইতেছে, তারেক রহমানের কথাগুলি ভালোবাসতেছে, এবং দলের যে মানদাতা আমলের যে রাজনৈতিক ধাস, সিন্ডিকেট মার্কা যে রাজনৈতিক ধাস, এই ধাপ যদি না ভাঙা যায়, গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ঘটনা ঘটছে, ঠিক এই ঘটনার প্রতিফলন সামনে রাজনীতিতে করতে পারে যদি তাদের পরিবর্তন না আসে। জি, জি। আচ্ছা, এই যে প্রতিবাদ আপনি করতেছেন বা সোশ্যাল অ্যাওয়ারনেসটা যে আপনি করতেছেন, এটা কি আসলে কেন্দ্রীয় নেতাদের কাছে কি আসলে পৌঁছাইতেছে, বা আপনার যে লেখাটা আসলে যারা বুঝতেছে, যারা স্থানীয় যারা নেতা আছে তারা কি আসলে বুঝতেছে, বা কেন্দ্রীয় ভাবে কি তারা কি আসলে জিনিসটা কি মানে আপনি বুঝাইতে পারতেছেন কিনা, বা সোশ্যাল অ্যাওয়ারনেসটা কতটুকু করতে পারছেন? লেখকের কাজ লিখে যাওয়া, আর পাঠকের কাজ পাঠক এটা গ্রহণ করছে কিনা। এখন আমার লেখাগুলির সাথে যেহেতু বিভিন্ন নেতৃবৃন্দর মতামত গুলা, তারা যখন যে বক্তব্য দেয়, পত্রিকায় আসে, তাদের কোটেশন গুলোর সাথে যখন আমার কথাগুলি মিলে যায়, তারা গ্রহণ করুক বা না করুক, তাদের চিন্তাধারার সাথে যে আমার আমার লেখাগুলি মিলে যাচ্ছে এবং পাঠকদের হৃদয় জয় করতে পারছে, এটাই হলো বড় কথা। জি। আচ্ছা, আমি সর্বশেষ আপনার কাছে আসলে জানতে চাই যে আপনি জানেন যে সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক বিভিন্ন উপজেলায় কিন্তু আসলে আহ্বায়ক কমিটি দেওয়ার পর থেকে সংশ্লিষ্ট যে উপজেলাগুলিতে আছে কমিটির বিরুদ্ধে বিক্ষোভ, সংবাদ সম্মেলন এবং লিখিত অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসলে প্রতিবাদের ঝড় ওঠে। এসব বিষয় সমাধানে জেলা নেতৃত্ব কতটুকু ভূমিকা রাখতে পারছে বলে আপনি আসলে মনে করেন? সুনামগঞ্জ জেলার যারা দায়িত্বপ্রাপ্ত, এই কমিটির 2জন দায়িত্বপ্রাপ্ত আছে, তারা সুনামগঞ্জের প্রত্যেকটা ইউনিটে কমিটি দেওয়ার পর বিক্ষোভ, প্রতিবাদ, সংবাদ সম্মেলন এবং দৈনিক পত্রিকায়, নিউজ এবং সোশ্যাল মিডিয়াতে অভাবই নেই। এবং এখানে
অনেক দুর্নীতির বিষয়গুলা প্রকাশ হচ্ছে। এতে প্রকারান্তরে তাদের ব্যর্থতাই প্রমাণিত হচ্ছে। জেলার ব্যর্থতা আমার বলার দরকার নাই। কমিটি নিয়ে যখন আন্দোলন হয়, মিছিল হয়, সাংবাদিক সম্মেলন হয়, ফেসবুকে লেখালেখি হয়, আপনারা জানেন আমাদের সাম্প্রতিক যে এই তাহিরপুরের একটা ঘটনা আমি বলি, যখন এমন একজন লোককে দেওয়া হয়েছে তখন ফেসবুকে জ্বর উঠছে কি যে জিল্লু মাল দে মুন্সি সা দে। এটা একটা ট্রল আকারে যখন ফেসবুকে জ্বর উঠলো, তখন সুনামগঞ্জের যে সবচেয়ে প্রভাবশালী যে আমাদের স্থানীয় পত্রিকা সুনামগঞ্জের খবরও এটা নিয়ে কিন্তু প্রথম পেজে নিউজ হইলো। নিউজ হওয়ার পরে তাদের টনক লড়লো, তারা এই কমিটি চেঞ্জ করে এদের নাম চেঞ্জ করছে। এখানে আমি মনে করি যে তারা যে পরিবর্তন করতে পারছে, এটা যদি প্রতিবাদ না হইতো তাহলে তারা পরিবর্তন করতো না। তাদেরকে ধাক্কায় ধাক্কায় পরিবর্তন করানো লাগে। সুনামগঞ্জ সদরে আর 18টা ইউনিট আরেকটা গ্রুপে তারা আর 18টা পাল্টা কমিটি করছে, এবং পাল্টা কমিটি করে এখন আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখতেছি তারা কমিটি এবং তারা ইউনিয়ন কমিটি পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে তারাও কমিটি করতেছে। একটা দলের ভিতরে যদি দ্বৈত কমিটি হয়, এটাই তো তাদের জেলার নেতৃত্বের যারা মূল নেতৃত্বে ছিল তাদের ব্যর্থতা প্রমাণিত হয়। ব্যর্থতা তো এটা আমার বলার কিছু নাই, সামাজিক অবস্থানগুলা এবং মিডিয়াগুলাই প্রমাণ করে দিয়েছে তারা ব্যর্থ। জি, ধন্যবাদ আপনাকে আসলে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আমার তেমন কিছু বলার নাই। দর্শক যদি আমাদের এই কথাগুলি, এটা আমার কোনো ব্যক্তিগত কথা না, আমি আপনাদের কথাগুলি সবসময় বলতে চাই। আপনাদের নিয়ে আমি ভাবি এবং আমি দেশ নিয়ে ভাবি, সমাজ নিয়ে ভাবি। এই ভাবনাগুলি আমি আমার মিডিয়ার মাধ্যমে আমি প্রকাশ করি। কারণ এখন যেহেতু মিডিয়ার যুগ, কোথাও কোনো জিনিস গোপন থাকে না, কোথায় কি হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে জেনে নিচ্ছি। যার জন্য আজকে প্রত্যেকটা টেলিভিশন সেন্টার এবং প্রত্যেকটা পত্রিকা তারা নিজেরা তাদের পত্রিকা থাকার পরেও আবার একটা ফেসবুকে আরেকটা চ্যানেল খুলতেছে, ইউটিউবে আরেকটা চ্যানেল খুলতেছে। এর কারণটাই হইলো যে ওইগুলোর চেয়ে বেশি তারা এটা দেখে। এখন মানুষ টিভি দেখে না, এখন মানুষ পত্রিকা পড়ে না, এখন মানুষ সব সোশ্যাল মিডিয়া মুখী। আর এই সোশ্যাল মিডিয়াতে আমি আমার কথাগুলি তুলতেছি এবং আমি ভালো রেসপন্স পাচ্ছি। এই দর্শকদের উদ্দেশ্যে এটাই থাকবে, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমার লেখাগুলি অনুধাবন করবেন এবং আরো যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা যে নির্দেশনগুলো দিচ্ছে সেগুলো অনুধাবন করবেন। এবং এই প্রিয় দলটাকে তারেক রহমানের উপর যে ঝড় বয়ে গেছে, যে নির্যাতনের শিকার হয়েছে, খালেদা জিয়া যে নির্যাতনের শিকার হয়েছে, এই নির্যাতনের শিকার কিন্তু আমরা হই নাই। তাদের এই নির্যাতনের শিকার হওয়ার পরে তাদের উপলব্ধিটা যদি আপনারা না বুঝেন, আপনারা না ধারণ করেন, আপনারা যদি ব্যবসা বাণিজ্য আর টাকা কামানোর ধান্দায় থাকেন, এটা আমি সারা দেশবাসীকে বলছি, টাকা কামানোর ধান্দায় থাকেন, ধান্দায় থাকতে পারবেন, কিন্তু আবার যখন 5ই আগস্টের মতো পরিণতি হবে তখন এই সম্পদ আপনাকে রক্ষা করতে পারবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। জি, আমরা এতক্ষণ কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে, এবং আজকে আমরা এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি এখানেই। দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, এবং আসলে অনুষ্ঠানটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কোনো পরামর্শ বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আসলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।